প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ সিফায়াত আজি তোমাদের সাথে ইজি মেথডের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, গত পর্বতে আমি তোমাদের বাস্তব সংখ্যার যে একটা চার্ট ছিল ওই চার্টটা আমি সমাধান করেছি। যারা তোমরা আমার পূর্বের যেই পার্টটা আছে সেটা তোমরা দেখোনি, তোমরা সেটা দেখে আসবা। তাহলে ওই চার্টটা যদি তোমরা দেখে আসো তাহলে কিন্তু আজকের অঙ্কগুলো তোমরা খুব সহজেই সমাধান করতে পারবা। তো চলো আমরা কথা না বাড়িয়ে দেখি আমাদের অঙ্কগুলো কী রয়েছে। দেখো এখানে আছে 1 নম্বরে যে নিচের কোনটি অমূলদ সংখ্যা। দেখো আমরা কিন্তু মূলদ সংখ্যা কোনটা অমূলদ সংখ্যা কোনটা সেটা আমরা গত পর্বতেই জেনে এসেছি যে কিভাবে আমরা মূলদ সংখ্যাটা চিনব এবং কিভাবে আমরা অমূলদ সংখ্যাটা চিনব। কারণ আমি এখানে আরেকটু দিয়ে আলোচনা করি মূলদ এবং অমূলদ নিয়ে। আমরা জানি কোনো সংখ্যাকে যদি বর্গ করা যায়, অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা যদি হয় তাহলে সেটা হচ্ছে মূলদ সংখ্যা, সেটা পূর্ণবর্গ সংখ্যা নয়, সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। উদাহরণস্বরূপ যদি আমি তোমাদেরকে একটু দেখাই, আমি মনে করে লিখলাম 2 গুণ দিলাম, আমি 2 দিলাম। তাহলে এখানে দেখো 2 গুণ 2 দিয়েছি আমি, এটাকে যদি আমি গুণ করি তাহলে আমরা হচ্ছে 4 পাই। এবার দেখো এটাকে যদি আমরা একটা স্কোয়ার দিই, 2 এর উপর হোল স্কোয়ার দিই, অর্থাৎ বর্গ করি এটাকে, তাহলেও কিন্তু আমরা এখানে 4 পাই। তাহলে বোঝা গেল কি 2 একটা মানে একটা কি এই যে 4 একটা পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে? তাহলে আমরা বুঝতেছি কি যে যেই সংখ্যাটাকে বর্গ করা যায় সেটা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এইভাবে মনে করো 3 গুণ 2 3 দাও, মনে করো 3 গুণ দাও, তারপর যদি 3 লিখি আমরা, তাহলে কত হয়? 3 তিরিকা কিন্তু 9 হয়। দেখো 9ও কিন্তু আমরা রুট ওভার করতে পারি। 9কে যখন আমরা রুট ওভার করবো তখন আমরা পাবো হচ্ছে 3, ঠিক আছে? আমি এই কথাগুলো কিন্তু তোমাদেরকে উপরে বলে এসেছিলাম, মানে গত পর্বতে বলেছি। তো দেখো এখানে আমরা পাবো হচ্ছে 3। একইভাবে আমরা এখানে যদি এই যে এখানে 4কে দিয়ে আমরা রুট ওভার করি তাহলে আমরা পাবো হচ্ছে 2, উত্তরটা পাবো হচ্ছে আমরা 2। অতএব এক কথায় যাকে বর্গ করা যায় সেটাই হচ্ছে মূলদ সংখ্যা। আমি আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার আরেকটা হচ্ছে যাকে বর্গ করা যায় না সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। যেমন উদাহরণস্বরূপ যদি আমি বলি √5, এটাকে কিন্তু কখনো বর্গ করতে পারবে না তুমি, মানে রুট ওভার করতে পারবে না। আবার মনে করো √6, এটাও কিন্তু তুমি রুট ওভার করতে পারবে না, মানে বর্গ করতে পারবে না। তারপর √7, এটাও পারবা না। √8, এটাকেও কিন্তু তুমি পারবা না। অতএব √9কে কিন্তু তুমি পারবা, যেহেতু আমরা উপরে কিন্তু √9কে বর্গ করেছি। এক কথায় আমি তোমাদেরকে বলবো যে যখন একই সংখ্যা দ্বারা দুইটা সংখ্যা দ্বারা, মনে করো আমি একই সংখ্যা 3 গুণ 3 দিয়েছি, তাহলে এই 3 যে সংখ্যা, এই 3 একই সংখ্যা, অর্থাৎ একই সংখ্যা 3 দ্বারা 3কে গুণ করে কিন্তু আমরা 9 পেয়েছি। এই জন্য কিন্তু আমাদের 9 একটা পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ এটাকে আমরা বর্গ করতে পারবো। এরকমভাবে মনে করো 5 দ্বারা যদি তুমি 5কে গুণ করো তাহলে 5 5 25 হবে। 25 একটা পূর্ণবর্গ সংখ্যা, তুমি 25কে বর্গ করতে পারবা। তারপর মনে করো 6 যদি তুমি 6 6 36, এখানে 36 তুমি একটা পূর্ণবর্গ সংখ্যা, 36কে তুমি বর্গ করতে পারবা। অর্থাৎ এগুলা কি মনে করবা যে দুইটা সংখ্যা দ্বারা, মনে করো আমি 6 গুণ 6 দিলাম, কথার কথা মনে করো আমি 6 গুণ 6 দিলাম, তাহলে কত হয়? 36। দেখো একই সংখ্যা দুইবার গুণ করবা, সেটা যে কোনো সংখ্যা হতে পারে। একই সংখ্যা যখন দুইবার গুণ করার পর তুমি যে ফলাফলটা পাবা ওটাকে বর্গ করা যাবে। 636 আমি যদি এখানে 36 লিখি তাহলে 36কে বর্গ করা যাবে, অর্থাৎ 36 একটা পূর্ণবর্গ সংখ্যা, অতএব এটাকে বর্গ করা যাবে। অতএব যে সংখ্যাটাকে বর্গ করা যাবে ওইটা হচ্ছে মূলদ সংখ্যা, আর যাকে বর্গ করা যাবে না সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। যেমন দেখো √5কে তুমি বর্গ করতে পারবা না, √6কে তুমি বর্গ করতে পারবা না, √7কে তুমি বর্গ করতে পারবা না, √8কে তুমি বর্গ করতে পারবা না। অতএব যাকে বর্গ করা যাবে না সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। আর তারপর দেখো এখানে আমরা আরেকটা কথা পড়ছিলাম যে সংখ্যাকে পূর্ণপণিক দ্বারা আবৃত্ত করা যায় সেটা হচ্ছে কি? মূলদ সংখ্যা। আর যাকে পূর্ণপণিক দ্বারা আবৃত্ত করা যায় না সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। তার উদাহরণস্বরূপ যদি আমি বলি, মনে করো 0, আমি লিখলাম 0.3, তারপর আমি লিখলাম 3, তারপর আমি লিখলাম 3, তারপর আমি লিখলাম 3, ডট 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 দিয়ে আমি বুঝিয়ে দিলাম। হ্যাঁ, তার মানে অতএব আরও আছে, তুমি যতবারে ভাগ করবে না কেন এই 3 কিন্তু বারবার আসতেই থাকবে। অতএব 3 না, তুমি যে কোনো একটা সংখ্যাকে মনে করো ভাগ করার পর দেখতেছো যে দশমিকের পরে একই সংখ্যা বারবার আসতেছে। তখন একই সংখ্যা যদি বারবার আসে তাহলে সেটাকে পূর্ণপণিক দ্বারা আবৃত্ত করা
যায়। আর যে সংখ্যাটা একই সংখ্যা বারবার আসে না, ভিন্ন ভিন্ন সংখ্যা আসে, তাহলে সেটাকে কি করা যায় না? পূর্ণপণিক দ্বারা আবৃত করা যায় না। যেহেতু এখানে দেখো 0 দশমিকের পরে বারবার কিন্তু 3 আসতেছে, তাই না? বারবার 3 আসতেছে, অর্থাৎ একই সংখ্যা বারবার আসতেছে। যেহেতু একই সংখ্যা বারবার আসতেছে, তাহলে এটাকে আমরা পূর্ণপণিক দ্বারা আবৃত করতে পারবো। তাহলে আমরা লিখতে পারি 0.3 তার উপর পূর্ণপণিক। মনে রাখবা যে পূর্ণপণিক হচ্ছে কি, যে যাকে পূর্ণপণিক দ্বারা আবৃত করা যায় সেটা হচ্ছে মূলদ সংখ্যা, আর যাকে পূর্ণপণিক দ্বারা আবৃত করা যাবে না সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে আমরা বুঝতে পারলাম কি 0.3 তার উপর হচ্ছে পূর্ণপণিক, এটা একটা মূলদ সংখ্যা, অতএব এটা কি হবে না, এটা অমূলদ সংখ্যা নয়। তারপরে দেখো পরেরটা যদি আমরা দেখি, পরেরটা আছে হচ্ছে আমাদের রুট ওভার, তারপর হচ্ছে উপরে আছে 16, উপরে আছে হচ্ছে 16, তারপর দেখো নিচে আছে হচ্ছে 9। ঠিক আছে, আমরা কিন্তু ইতিপূর্বে দেখেছিলাম যে এই 16 একটা পূর্ণ সংখ্যা, 9 একটা পূর্ণ সংখ্যা, কারণ দুইটাকে কিন্তু আমরা কি করতে পারি, যেমন 4 4-এ যদি তুমি গুণ করো, মনে করো আমি লিখলাম 4 গুণ 4, কথার কথা আমি লিখলাম হচ্ছে 4 গুণ 4। দেখো 4 4 তুমি গুণ করলে কিন্তু তুমি 16 পাবা। দেখো 16কে তুমি কিন্তু কি করতে পারবা, বর্গ করতে পারবা। তাহলে 16কে যদি তুমি বর্গ করো তাহলে কত পাবা, 4 পাবা। দেখো 4 4 আর 16টাকে যদি আমরা বর্গ করি তাহলে আমরা পাবো হচ্ছে 4। ঠিক আছে, তাহলে এবার 9কে তো আমরা দেখছিলাম যে 9কে আমরা বর্গ করলে আমরা পাই হচ্ছে এখানে 3। ঠিক আছে, তাহলে আমরা এখানে 3 পেলাম। তাহলে এবার যদি আমরা এটাকে লিখতে যাই, দেখো সমান সমান, আমি মনে করি আমি লিখি সমান সমান দিয়ে লিখি, আমি 16 উপরে লিখলাম, 16 রুট ওভার 16 উপরে দিলাম, আবার এখানে আমি রুট ওভার 9 দিলাম। এবার দেখো যদি আমি এটাকে বর্গ করে দেই, যদি আমি এটাকে বর্গ করি তাহলে কিন্তু এখানে আমরা পাবো হচ্ছে কত, উপরে পাবো হচ্ছে আমরা 4 আর নিচে পাবো হচ্ছে আমরা 3। অতএব এটা একটা কি মূলদ সংখ্যা, যেহেতু এটাকে বর্গ করা যাচ্ছে, পূর্ণবর্গ সংখ্যা। আর আরেকটা কথা হচ্ছে যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় সেটা হচ্ছে মূলদ সংখ্যা, আর যাকে p/q আকারে প্রকাশ করা যায় না সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে আমরা কিন্তু অবশেষে এই সংখ্যাটাকে p/q আকারে প্রকাশ করতে পেরেছি। p/q মানে কি, যেটা হচ্ছে ভগ্নাংশ আকারে প্রকাশ করা, এক কথায়। আমি কিন্তু ইতিপূর্বে A to Z বিস্তারিত আমি আমার আগের পর্বটাতে আলোচনা করেছি, যে মূলদ, অমূলদ, মৌলিক সংখ্যা, ধনাত্মক সংখ্যা সব নিয়ে আলোচনা করেছি। তোমরা এই জন্য বলছি যে তোমরা যারা আমার এই পর্বটার আগের পর্বটা দেখোনি, তোমরা এটা দেখে আসবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কিন্তু p/q আকারে প্রকাশ করতে পেরেছি। তাহলে এটাও কি না, এটাও মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা নয়, যেহেতু আমরা এটা p/q আকারে প্রকাশ করতে পেরেছি। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার দেখো তারপরে বলা হয়েছে এখানে যে, এখানে দেখো ঘনমূল, আমরা দেখো এটাকে আমরা বর্গমূল বলছিলাম, তাই না? এই যে রুট ওভার, যখন আমরা রুট ওভার দিলাম এটাকে হচ্ছে বর্গমূল, যখন তার উপর 3 হয় তখন এটাকে বলা হয় ঘনমূল। ঠিক আছে, তো দেখো এখানে আছে ঘনমূল দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে, 8 মানে রুট ওভার 8/27, তার উপর আমাদের কিউব দেওয়া হয়েছে, কিউব দেওয়া বোঝানো হয়েছে যে এটা একটা ঘনমূল। তাহলে আমি দুইবার করতে যাই, একটু খেয়াল করো। তো আমি যদি এই 8কে যদি আমি লিখি, তাহলে ঘন করি, তাহলে আমরা পাবো হচ্ছে 2, তার উপর দিয়ে হোল কিউব দেই, তাহলে কিন্তু আমরা, যেহেতু আমাদের ঘনমূল করার কথা বলছে, তা আমি একটু তোমাদেরকে পরিষ্কার করে ব্যাপারটা দেখাই। তো আমরা এখানে দিই কি দেই, কিউব দেই, যেহেতু আমাদের ঘনমূল এখানে আছে, এখানে ঘনমূল দেওয়া আছে, তাহলে আমরা এটা 2কে আমরা হোল কিউব দিতে পারি। দেখো তাহলে 3টা 2 হয়, 3টা 2কে যদি তুমি গুণ করো, 2 গুণ 2 গুণ 2, তাহলে আমরা কিন্তু 8 পাবো। কিভাবে দেখো, তার প্রমাণটা আমি দেখাই দিই। আমি লিখলাম 2, তারপর হচ্ছে মনে করো আমি লিখলাম গুণ, তারপর আমি দিলাম 2, তারপর আমি দিলাম গুণ, তারপর আমি লিখলাম 2। দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, দেখো আমাদের কিন্তু 8 মিলে গেছে। ঠিক আছে, তারপর দেখো এই জায়গাতে আছে হচ্ছে 27, অর্থাৎ 3কে যদি আমরা কি করি, 3কে যদি আমরা এখানে কি করি, 3 দেই, মানে 3কে দিয়ে আমরা হল কিউব করি, তাহলে দেখো এখানে আমরা যদি 3কে হল কিউব করি তাহলে কিন্তু আমরা 27 মিলে। কীভাবে দেখো, 3 গুণ, তারপর হচ্ছে 3, তারপরে গুণ, তারপরে হচ্ছে 3, তাহলে দেখো এবার 3 3 9, 3 9 27, তাহলে কিন্তু এখানে 27 মিলে গেছে। তাহলে এটাকে আমরা করতে পারি। তারপরে হচ্ছে আমাদের রুট ওভার আছে, রুট ওভার দিয়ে দিলাম। তারপরে দেখো এই জায়গাতে আমি এখানে কি করলাম, এই যে আমাদের ঘন আছে 3 আছে, এটারে আমরা লিখতে পারি 1/3।
3, ঠিক আছে, 1/3 আমরা লিখতে পারি। অতএব এই যে আমরা লিখলাম, এটা কেন লিখলাম বলো তো? এখানে রুট মানে একটা জিনিস খেয়াল করবা, তো সবসময় খেয়াল করবা, আমি এখানে 1/3 কেন লিখলাম? যেহেতু এখানে 3 আছে, ঘন আছে, ঘনমূল আছে, এই জন্য আমরা 3 লিখলাম। যদি বর্গমূল থাকতো তাহলে কিন্তু আমরা এখানে মানে স্কোয়ার দিতাম। স্কোয়ার মানে হচ্ছে কি? স্কোয়ার মানে বোঝা হচ্ছে হাফ। স্কোয়ার মানে বোঝায় কি? হাফ। অতএব একটা জিনিস তুমি খেয়াল করো, মনে করো তুমি যদি এই যে আমরা একটা বর্গ পাইলাম কত, 36, উদাহরণস্বরূপ আমি 36টা বর্গ পাইলাম। এই 36-এর অর্ধেক হচ্ছে 6, বাকি অর্ধেক হচ্ছে 6, অর্থাৎ দুইটা মিলে কিন্তু একটা পূর্ণ সংখ্যা, তাই না? তাহলে 6 6 36। তাহলে এই জন্য এখানে যদি আমরা মনে করো কি বলি, বর্গ হিসেবে যদি আমরা হাফ ব্যবহার করতে পারি, স্কোয়ার দিয়ে মানে এটা হাফও তুমি ব্যবহার করতে পারবা। তাহলে এখানে ঘনমূল মানে হচ্ছে 1/3। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। তো এবার দেখো এই 3 আর এই 3 এই তিনটা 3 কেটে যাবে, কেটে গেলে আমরা পাই হচ্ছে কত, 2/3 পাই, 2/3 পাই। তাহলে আমাদের এটা কিন্তু একটা মূলদ সংখ্যা। কেন? এটা কিন্তু আমরা p/q আকারে প্রকাশ করতে পেরেছি। তাহলে বোঝা গেল কি এটাও একটা মূলদ সংখ্যা। এবার দেখো এই জায়গাতে খেয়াল করো, এটা একটা অমূলদ সংখ্যা আমরা দেখতেই পারতেছি। কেন? আমরা জানি 5 একটা মৌলিক সংখ্যা, আর এখানে √3 কিন্তু, তো এখানে কি করা যায় না, এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তার কারণ √3 কে কি করা যাবে না, তোমার বর্গ করতে পারবে না। তাহলে বোঝা গেল কি এইটা হচ্ছে একটা কি, মূলত এই ঘ নাম্বারটাই হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। তাহলে আমি যদি একটু এই ব্যাপারগুলো মুছিয়ে দেই, তাহলে আমরা পাইলাম কত, এখানে আমরা পাইলাম হচ্ছে অমূলদ সংখ্যা কোনটা পাইলাম আমরা, ঘ নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক। দেখো আমি একটা জিনিস তোমাদেরকে বলে দিই, এই জায়গাতে এই 1টা আমি কিন্তু কেটে রেখেছিলাম এতক্ষণ, অতএব এই 1টা ভুলে পড়ে গেছে, অতএব এটা কেটে দিয়েছে, এখানে 9 হবে আর কি। তাহলে দেখো আমরা উত্তরটা পাইলাম সর্বোপরি আমাদের ঘ নাম্বার হচ্ছে সঠিক উত্তর। দেখো কয়ের 1-এর যে ঘ আছে, ঘ হচ্ছে আমাদের সঠিক উত্তর। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার 2 নাম্বারটা খেয়াল করো, 2 নাম্বারে কি বলছে দেখো, এখানে বলছে ABCD 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা? দেখো ক্রমিক স্বাভাবিক সংখ্যা কি, শূন্য থেকে বড় সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা কি বুঝলাম, শূন্য থেকে বড় সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা। অতএব অখণ্ড মানে কি, যেটা ভগ্নাংশ হতে পারবে না। অখণ্ড মানে কি, যেটা ভগ্নাংশ হতে পারবে না। অতএব এখানে বলছে কি যে ABCD 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা? তাহলে স্বাভাবিক সংখ্যা কোনটা? আমরা জানি স্বাভাবিক সংখ্যা কাকে বলে, শূন্য থেকে বড় সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। তাহলে আমরা শূন্য থেকে বড় কি আছে, 1 আছে। যদি তোমাদেরকে একটু কালারটা পরিবর্তন করে দেখাই, এখানে তাহলে দেখা যাবে। তো আমি দেখো এখানে একটু দেখাই, এখানে 1 আছে, তারপর হচ্ছে 2 আছে, তারপর হচ্ছে 3 আছে, তারপর হচ্ছে 4 আছে, তারপর হচ্ছে 5 আছে। এগুলা কিন্তু কি, এগুলো প্রত্যেকটাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এগুলো প্রত্যেকটাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। কেন আমরা বললাম? কারণ আমরা জানি শূন্য থেকে বড় সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা, অর্থাৎ শূন্য থেকে বড় সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাটাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে আমাদেরকে বলছে ABCD 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। তাহলে মনে করো আমি এই 1 রে A ধরলাম, তাহলে A সমান সমান দিয়ে আমি একটু লিখি, A সমান সমান মনে করো 1, ঠিক আছে। তারপর দেখো B সমান সমান দিয়ে আমি লিখি, মনে করো B সমান সমান ধরো হচ্ছে 2। তারপর দেখো C সমান সমান, দেখো C সমান সমান দিয়ে আমি লিখি, তাহলে এটা হচ্ছে মনে করো আমি লিখলাম হচ্ছে 3। তারপর দেখো 4 ABCD সমান সমান ধরি আমরা, D সমান সমান হচ্ছে মনে করো আমরা পাইলাম হচ্ছে 4। তাহলে 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলো। এবার দেখো বলছে 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা? তাহলে আমরা এবার এই প্রত্যেকটাকে গুণ করব, গুণ করার পর তার সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে কিন্তু আমাদের পূর্ণবর্গ হয়ে যাবে। তো দেখো এবার 2 2 তুমি গুণ করো, 2 দ্বারা 1কে গুণ করে 2 2 তারপর দেখো 3 2 6, 4 6 কত, 24। দেখো 24 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা না, 24 কি একটা পূর্ণবর্গ সংখ্যা না। তাহলে তার সাথে যদি আমরা 1 যোগ করি, তাহলে যোগ যদি আমরা 1 দেই তাহলে কত হয়, 25। কত হয়, 25। আর 25 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। কিভাবে? আমরা জানি যদি আমরা 5কে স্কোয়ার করি, যদি আমরা 5কে স্কোয়ার করি তাহলে কিন্তু 25 হয়, দেখো। তাহলে কত পাই আমরা, তাহলে কিন্তু আমরা 25 পাই। যেহেতু 5কে স্কোয়ার করার পর আমরা 25 পেয়েছি, তাহলে বোঝা গেল কি 25টা একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে বোঝা গেল কি এইটাও হবে না, তারপরে এইটাও হবে না, তারপরে এইটা হবে, তারপরে এইটা হবে না।
দেখো এখানে যদি তুমি স্বাভাবিক সংখ্যা গুণফল এখানে যদি তুমি স্বাভাবিক সংখ্যা গুণ করো তাহলে তুমি পাবা কত 24। তো 24 আমাদের পূর্ণবর্গ সংখ্যা হবে না। তারপরে দেখো যদি তুমি এবি বলতে মানে এই দুইটার গুণফলের সাথে যদি তুমি এই দুইটার গুণফল যোগ করো তাহলে কিন্তু কত হয় দেখো তো, 2 একে 2 পাইছে এখানে, আর 3 4 12, 12 আর 3 12 আর 2 কত, 14। তাহলে এখানে 14 হবে, তাহলে এটাও হবে না। তারপরে দেখো এইটা আমরা তো এইমাত্র করলাম যে এটার গুণফলের সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে কিন্তু আমাদের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে। তারপর দেখো এটার ক্ষেত্রে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে আমরা এটার গুণফল পেয়েছিলাম হচ্ছে 24। 24 থেকে যদি তুমি 1 বিয়োগ করো তাহলে হবে 23। 23 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা নয়। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। তাহলে আমরা আমাদের মূল মানে উত্তর হচ্ছে ABCD + 1। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। আর আমি ব্যাখ্যা সহকারে কিন্তু এই জায়গাতে তোমাদেরকে দিয়ে দিয়েছি। এই ব্যাখ্যাটা তোমরা ভালো করে দেখে নিবা। আমি কিন্তু তোমাদের বোঝানোর স্বার্থে ব্যাখ্যাটা দিয়ে দিয়েছি, তোমরা এটা লেখা লাগবে না, জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য আমি এই ব্যাখ্যাটা করে দিয়েছি, ঠিক আছে। তারপর দেখো 3 নম্বরের দিকে যদি আমরা যাই, 3 নম্বরে কি বলছে, 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? একটা জিনিস মনে রাখবা, 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি আমি তোমাদেরকে এক কথায় বলে দিব। 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে কত, এই তোমার 4টি। কিভাবে আমি তোমাদেরকে একটু দেখাই, আমি তোমাদের একটু মনোযোগ দাও। দেখো এই জায়গাতে আমি একটা সংখ্যা লিখেছি, এই সংখ্যাটা একটু খেয়াল করো, এই সংখ্যাটা তোমরা মনে রাখবা কি, 44 22 322 321। এই মোবাইল নাম্বার হিসাবে মনে করবে এটা একটা মোবাইল নাম্বার হিসাবে যদি এই সংখ্যাটা তোমরা মনে রাখতে পারো তাহলে 1 থেকে 100 পর্যন্ত কতটা মৌলিক সংখ্যা আছে তোমরা কিন্তু কি করতে পারবা, বুঝতে পারবা। যে আমি একটু তোমাদেরকে ক্লিয়ার করে বুঝাই, আসলে লেখাটা একটু সমস্যা হচ্ছে। তো 1 থেকে 100 পর্যন্ত কতটা মৌলিক সংখ্যা আছে সেটা তোমরা এই সংখ্যাটা মনে রাখলে তোমরা বলতে পারবা। দেখো আমি প্রথমে লিখছি 4, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে হচ্ছে 4টি। কয়টি? 4টি। তারপর দেখো 1 থেকে 10 পর্যন্ত আছে 4টি। তারপর দেখো আমি একটু সামনেই লিখি, 1 থেকে 10 পর্যন্ত আছে 4টি। তারপরে 10 থেকে মানে 11 থেকে 20 পর্যন্ত আছে 4টি। 11 থেকে 20 পর্যন্ত আছে হচ্ছে 4টি, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার 21 থেকে 30 পর্যন্ত আছে হচ্ছে 2টি। 21 থেকে 30 পর্যন্ত আছে 2টি। তারপরে দেখো 2টি হবে, 21 থেকে 30 পর্যন্ত হচ্ছে 2টি। তারপরে 31 থেকে 40 পর্যন্ত আছে হচ্ছে 2টি। 31 থেকে 40 পর্যন্তও কিন্তু রয়েছে 2টি। এরকমভাবে তোমার 41 থেকে 50 পর্যন্ত আছে 3টি। তারপরে হচ্ছে তোমার 51 থেকে 60 পর্যন্ত আসে হচ্ছে তোমার 2টি। এরকমভাবে মানে এই জিনিসটা তোমরা খেয়াল করবা। এই জিনিসটা যদি তোমরা খেয়াল করো তাহলে এখানে টোটাল 10টা সংখ্যা আছে। এই 10টা সংখ্যা তুমি মুখস্থ রাখো, তাহলে 1 থেকে 100 পর্যন্ত কতটা মৌলিক সংখ্যা আছে তাহলে তোমরা বুঝতে পারবা। তাহলে দেখো আমরা এখানে দেখলাম যে 1 থেকে 10 পর্যন্ত আমাদেরকে বলছে যে 1 থেকে 10 পর্যন্ত কতটা মৌলিক সংখ্যা আছে। আমরা দেখতে পেলাম যে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে হচ্ছে কতটা, 4টা। কতটা আছে, 4টা। তাহলে আমরা বলতে পারি যে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 4টি। তাহলে এই জায়গাতে উত্তর হবে কত, উত্তর হবে হচ্ছে 4। উত্তর হবে কত, খ নম্বরেরটা হচ্ছে 4টি। তারপর তোমরা লিখে নিবা, 1 থেকে 10 পর্যন্ত লিখে মৌলিক সংখ্যাগুলো বের করে নিতে পারো। তারপরে যদি একটু খেয়াল করো, আমি তোমাদেরকে একটু নিচে যাই, এই জায়গাতে খেয়াল করো, এই জায়গাতে আমি কিন্তু তোমাদের জন্য লিখে রেখেছি, একটু দেখো। এই যে মৌলিক সংখ্যাগুলো এখানে লিখেও আমি রেখেছিলাম। এই যে একটু খেয়াল করো, এই জায়গায় 3 নম্বরের মধ্যে 2 3 5 7 এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, ঠিক আছে। তারপর 4 নম্বরে কি আছে, বলছে কোনটি সকল পূর্ণ সংখ্যার সেট। সকল পূর্ণ সংখ্যার সেট, আচ্ছা পূর্ণ সংখ্যা কাকে বলে সেটা আমাদের বুঝতে হবে। আমরা জানি শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাকেই পূর্ণ সংখ্যা বলে। অর্থাৎ অখণ্ড মানে কি, ভগ্নাংশ হওয়া যাবে না। আমরা জানি কি, শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক, সকল ধনাত্মক এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যাকেই, অখণ্ড পূর্ণ সংখ্যাকে কি বলা হয়, তোমার পূর্ণ সংখ্যা বলা হয়। অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। তাহলে আমরা কি বুঝলাম যে পূর্ণ সংখ্যা কাকে বলে, শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক
অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। তাহলে এই কথাটা কিন্তু আমি এখানে লিখেও দিয়েছি, দেখো ব্যাখ্যার মধ্যে, যে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যা বলা হয়। অর্থাৎ দেখো -1 দেখো এখানে 0 প্রথমে আমি দিচ্ছি এখানে, তবে বাম দিকে হচ্ছে -1 -2 -3, ডান দিকে হচ্ছে 1 2 3, অর্থাৎ এগুলো হচ্ছে ধনাত্মক, এগুলো হচ্ছে ঋণাত্মক। ঠিক আছে, তাহলে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা। তাহলে আমরা কিন্তু এখানে দেখতেছি যে প্রথমটা দিকে খেয়াল করো, একটু প্রথমটা দিকে তোমরা খেয়াল করো, প্রথমে কি আছে, প্রথমের মধ্যে আছে হচ্ছে এই জায়গাতে শূন্য আছে, শূন্যর পরে দেখো এদিকে 2 4 আছে, 1 নেই, তারপর দেখো এই জায়গাতে -2 -4 আছে, হবে না, তাহলে এটা সঠিক না। তাহলে এখানে খ নাম্বার দিকে দেখো -1 -2 1 2, দেখো খ নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক। কেন, এখানে -1 -2, তুমি চাইলে -3ও দিতে পারো, এখানে ডট ডট দিয়ে দিচ্ছে দেখো। তারপর দেখো এই জায়গাতে শূন্য থেকে ধনাত্মক সংখ্যাগুলো লেখছে ডান দিকে 1 2, তুমি চাইলে এখানে 3 4 5 6 যা আছে তা দিয়ে দিতে পারো। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম কি যে খ নম্বরের অঙ্কটা হচ্ছে আমাদের সঠিক অঙ্ক। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের 5 নম্বরে যেই এমসিকিউটা আছে সেটা আমি সমাধান করব। দেখো 5 নম্বরের মধ্যে কি রয়েছে একটু খেয়াল করতে হবে। বলছে বাস্তব সংখ্যার ক্ষেত্রে বিজোড় সংখ্যার বর্গ পূর্ণ বিজোড় সংখ্যা। তাহলে আমরা কি বুঝলাম, তারপর দেখো 5 নম্বরের মধ্যে কি বলছে, এখানে বলা হয়েছে যে বাস্তব সংখ্যার ক্ষেত্রে বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। বলছে বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যার বর্গ, ব্যাপারটা ভালো করে বুঝবা, বিজোড় সংখ্যার বর্গ। তাহলে বিজোড় সংখ্যা কি আমি তোমাদেরকে একটু লিখে দেখাই। তো মনে করো 3 একটা বিজোড় সংখ্যা, তাই না, 3 একটা বিজোড় সংখ্যা। তাহলে বলছে কি বিজোড় সংখ্যার বর্গ, তো 3 কে 2 আমরা বর্গ করি, তাহলে বর্গ করলে আমরা কত পাই, 2 আমরা 3 কে বর্গ করি, তাহলে আমরা কত পাই, 9 পাই, 3 3 9, তাই না, আমরা কত পাই, 9 পাই। তাহলে 9 কিন্তু একটা বিজোড় সংখ্যা। বলছে কি বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। তাহলে দেখো বিজোড় সংখ্যা 3 কে আমরা বর্গ করার পর আমরা কিন্তু কত পেয়েছি, 9 পেয়েছি, 9ও কিন্তু একটা বিজোড় সংখ্যা। তারপর দেখো তুমি 5 করো, 5 একটা বিজোড় সংখ্যা, এটা যদি তুমি বর্গ করো তাহলে কত হয়, দেখো 5 5 25 হবে। তাহলে দেখো এটাও কিন্তু একটা বিজোড় সংখ্যা, দেখো 25ও কিন্তু একটা বিজোড় সংখ্যা। দেখো 5 হচ্ছে বিজোড় সংখ্যা, 5কে যখন আমরা বর্গ করছি তখন কিন্তু আমরা বিজোড় সংখ্যা পেয়েছি। তাহলে বোঝা গেল কি এই সংখ্যাটা মানে প্রথমটা সঠিক। তারপরে দেখো বলছে দুইটি জোড় সংখ্যার গুণফল এর গুণিতক জোড় সংখ্যা। আচ্ছা দুইটি বলছে কি একটা ব্যাপারটা বুঝো, বলছে দুটি জোড় সংখ্যার গুণফল। তো দুইটা জোড় সংখ্যা আমি লিখে মনে করো আমি লিখলাম 2 আর হচ্ছে 4, এই দুইটা হচ্ছে কি, দুইটা মনে করো হচ্ছে জোড় সংখ্যা। এখানে বলছে দুটি জোড় সংখ্যার গুণফল। তো দুইটাকে আমরা একটু গুণ করি, যদি আমরা গুণ করি কত পাই, আমরা পাই হচ্ছে 8, কত পাই, 8 পাই। ঠিক আছে, গুণফল এর গুণিতক জোড় সংখ্যা। তাহলে কি বুঝলাম, গুণিতক মানে কি, নামতা, গুণিতক মানে কি, নামতা। তাহলে জোড় সংখ্যা, দেখো আমরা যদি 2-এর নামতা পড়ি 4 2 8, 4-এর নামতা 2 আমরা পড়ি 4 2 8, তো দেখো এটা কিন্তু একটা জোড় সংখ্যা হয়ে গেল। তাহলে আমরা কি বুঝলাম, এখানে বলছে দুটি জোড় সংখ্যার গুণফলের গুণিতক জোড় সংখ্যা। তাহলে আমরা জোড় সংখ্যা পেয়ে গেলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এটাও কি সঠিক। তারপর বলছে দেখো পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা। পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল কি কখনো মূলদ সংখ্যা হতে পারে? মনে করো আমি লিখলাম হচ্ছে 5, এই 5কে যদি আমি কি করি, 5 আমি লিখলাম, এখানে বলছে পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা। তো 5কে দিয়ে আমরা বর্গমূল করি, কখনো কি এটা মূলদ সংখ্যা হবে? কখনোই মূলদ সংখ্যা হবে না, কারণ এটা পূর্ণ সংখ্যা না। ঠিক আছে, তাহলে এটা একটা ভুল কথা, তাহলে এটা হবে না। তাহলে হবে হচ্ছে প্রথমে আমাদের 1 এবং 2, তাহলে আমরা পেলাম হচ্ছে 1 এবং 2 হচ্ছে এটা, ক নাম্বারের উত্তরটা হচ্ছে আমাদের সঠিক। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার আমি নিচে 6 নম্বরে যেটা আছে সেটা আমি চলে যাব। তো 6 নম্বরের মধ্যে আমাদেরকে কি বলা হয়েছে একটু খেয়াল করো, যে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল। 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলছে। স্বাভাবিক সংখ্যা আমরা জানি কি, আমরা জানি 0 থেকে বড় সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, মানে যেটা ভগ্নাংশ হওয়া যাবে না। অখণ্ড বলছে মানে ভগ্নাংশ হওয়া যাবে না, অখণ্ড বলছে মানে ভগ্নাংশ হওয়া যাবে না। অর্থাৎ 0 থেকে বড় সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে এখানে বলছে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদা নিচের কোনটি দ্বারা বিভাজ্য হবে। তাহলে এবার 3টা স্বাভাবিক সংখ্যা আমরা একটু লিখি, একটু খেয়াল করো। বলছে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, তাহলে আমি লিখবো 1 একটা স্বাভাবিক সংখ্যা, 2 একটা স্বাভাবিক সংখ্যা, 3 একটা স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, 3 একটা স্বাভাবিক সংখ্যা। তাহলে 3টার গুণফল, ঠিক আছে, তোমরা চাইলে যে কোনো 3টা নিতে পারো। তো এই 3টার গুণফল এখানে বলছে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল। তো গুণ দিয়ে আমরা করি, তাহলে 1 গুণ
তারপর হচ্ছে গুণ, এটা মাঝে গুণ দিলাম। দেখো 2 আমরা 1 দ্বারা 2কে গুণ করি তাহলে 2 পাই, 2 দ্বারা 2 আমরা 3কে গুণ করি, 3 দুগুণে 6 পাই। তাহলে আমরা পাইলাম হচ্ছে গুণফল 6। বলছে কি এখানে যে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদাই নিচের কোনটি দ্বারা বিভাজ্য হবে। দেখো 6 যেহেতু আমরা পেয়েছি 3টা ক্রমিক স্বাভাবিক সংখ্যার, তাহলে 6 কিন্তু 6 দ্বারা বিভাজ্য হয়। দেখো এখানে 5 দ্বারা 6 বিভাজ্য হবে না। বিভাজ্য মানে কি, মানে অঙ্কটা একবারে মিলে যাওয়া, নিচে শূন্য আসা। তাহলে এখানে 6 দ্বারা কিন্তু 6 বিভাজ্য হয়। তারপর দেখো 7 দ্বারা 6 বিভাজ্য হবে না, 11 দ্বারা 6 বিভাজ্য হবে না। আচ্ছা আমি যদি আরেকটা একটু দেখাই, তো মনে করো আমি লিখলাম 2, মানে 1 বাদ দিয়ে লিখি 2 গুণ, তারপর 4 গুণ, তারপর হচ্ছে 5। হ্যাঁ, সরি এখানে আমি এটা 3 বানিয়ে দিই একবার সিরিয়ালে। তো দেখো 3 গুণ 4 গুণ 5, আমি এই 3টা সংখ্যা নিলাম। এই 3টা সংখ্যার গুণফল কি 6 দ্বারা বিভাজ্য হয় কিনা একটু আমরা দেখি। যে কোনো তুমি যে কোনো 3টা স্বাভাবিক সংখ্যা নিলেই হবে। তাহলে দেখো এই জায়গাতে আমি নিলাম 3 4 12, 5 12 60। দেখো আমি 60 পেলাম। তাহলে 60 কিন্তু 6 10কে 60, অর্থাৎ 6 দ্বারা কিন্তু 60 বিভাজ্য। অর্থাৎ বোঝা গেল কি 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদাই এই 6 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ আমাদের এখানে উত্তরটা হচ্ছে খ। ঠিক আছে, আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। এইবার দেখো এই জায়গাতে 7 নম্বরের মধ্যে কি বলছে, দেখো এই জায়গাতে আমি এই জিনিসটা লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নিবা যে এ এবং বি দুটি ক্রমিক জোড় সংখ্যা। উপরের তথ্যের আলোকে নিচের 7 ও 8 নং প্রশ্নের উত্তর দাও। তাহলে আমাদেরকে বলছে কি, এখানে ব্যাপারটা আগে বুঝো যে এ এবং বি দুটি ক্রমিক জোড় সংখ্যা। তারপর দেখো আমি আশা করি তোমরা 6 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো। এবার দেখো পরে কি বলছে, এখানে বলছে এ এবং বি দুটি ক্রমিক জোড় সংখ্যা। তাহলে আমরা কি বুঝলাম যে এ এবং বি দুটি ক্রমিক জোড় সংখ্যা। আচ্ছা বুঝলাম দুটি ক্রমিক জোড় সংখ্যা, মানে দুটা জোড় সংখ্যা বলছে আর কি। উপরের তথ্যর আলোকে নিচের 7 ও 8 নং প্রশ্নের উত্তর দাও। উপরে যে আমাদেরকে এই তথ্যটা দিছে এ এবং বি দুটি ক্রমিক জোড় সংখ্যা, হ্যাঁ, মানে এই তথ্যের আলোকে আমাদের 7 এবং 8 নং প্রশ্নের উত্তর দিতে হবে। তো আমরা একটু নিচে চলে যাই, মানে 7 এবং 8 নং প্রশ্ন যেহেতু আমাদের উত্তর দিতে হবে, এখানে বলছে দেখো নিচের মধ্যে 7-এর মধ্যে দেখো যে নিচের কোনটি বিজোড় সংখ্যা। আচ্ছা এবার দেখো তো এখানে কি বলা হয়েছে, একটু দেখো ব্যাপারটা ভালো করে বুঝবা, ব্যাখ্যাটা একটু খেয়াল করো। আমি এখানে লিখছি জোড় সংখ্যার বর্গ সর্বদাই জোড় হয়, মানে জোড় সংখ্যা। আবার জোড় সংখ্যার সাথে 1 যোগ করলে তা বিজোড় সংখ্যা হবে। তাহলে বলছে কি জোড় সংখ্যার বর্গ সর্বদাই জোড় সংখ্যা হয়, কিন্তু যদি জোড় সংখ্যার সাথে 1 যোগ করা হয় তাহলে সেটা বেজোড় সংখ্যা হবে। তাহলে আমাদেরকে বলছে দুটি ক্রমিক জোড় সংখ্যার কথা বলছে। আমি দুটা জোড় সংখ্যা নিয়ে আমি নিলাম হচ্ছে 2, তারপরে মনে করে আমি নিলাম হচ্ছে 4, দুটা ক্রমিক জোড় সংখ্যা নিলাম। এবার জোড় সংখ্যা নেওয়ার পর আমাদের কি করতে হবে, এই জায়গাতে আমাদেরকে বলছে নিচের কোনটি বিজোড় সংখ্যা। তাহলে এবার আমার বিজোড় সংখ্যা বের করে নিতে হবে। তাহলে বোঝা গেল কি তার সাথে 1 যোগ করলে কিন্তু বিজোড় হবে। তাহলে বোঝা গেল এই জায়গাতে খেয়াল করো, এই যে এই গ নাম্বারটা এ স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ার এখানে বলছে দুটি ক্রমিক জোড় সংখ্যা। অর্থাৎ আমরা যদি এবার করি এই জায়গাতে দেখো দুটি ক্রমিক জোড় সংখ্যা 2 এবং 4, এটাকে যদি আমরা গুণ করি দেখো 4 দুগুণে 8 হয়, 8 হয় না। এবার 8-এর সাথে যদি তুমি 1 যোগ করো, যদি তুমি 1 দেও, হ্যাঁ, তাহলে কত হবে 9। দেখো তাহলে 1 যোগ করলে কিন্তু 9 হচ্ছে। তাহলে বোঝা গেল কি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, গ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। যদি তুমি 2 যোগ করো তাহলে কিন্তু 10 হবে, তাহলে এটা কি হবে না, বিজোড় সংখ্যা হবে না। ঠিক আছে, এবার আমি নিচে পরেরটায় চলে যাই। পরে কি আছে আমরা একটু দেখি। একদম সহজ কিন্তু অঙ্কগুলো যদি তোমরা একটু মনোযোগ দাও তাহলে কিন্তু অঙ্কগুলো সহজ। তাহলে আমরা কিন্তু এই তথ্যের আলোকে আমরা কি করছি, 7 নম্বরের অ্যান্সার করে ফেলেছি। এবার এই তথ্যের আলোকে আমাদের 8 নম্বরের অ্যান্সারটা করতে হবে। তো চলো দেখি 8 নম্বরের মধ্যে কি রয়েছে একটু খেয়াল করো। তো দেখো হ্যাঁ, এবার তোমরা 8 নম্বরের মধ্যে কি রয়েছে একটু খেয়াল করো, যে যেহেতু 8 নম্বর আমাদের ওই তথ্যটা অনুযায়ী কিন্তু আমাদের 8 নম্বর অঙ্কটা করতে হবে। দেখো 8 নম্বরের মধ্যে একটু খেয়াল করতে হবে জায়গাতে। এখানে বলছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার এর সাথে নিচের কোনটি যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। বলছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তো মনে করো আমি যদি এর মান আমি মনে করো ধরলাম হচ্ছে এখানে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সাথে নিচের কোনটি যোগ করলে, মানে নিচের কোনটা যোগ করলে যোগফল কি হবে তোমার একটি পূর্ণবর্গ হবে। তো আমরা কিন্তু উপরে যে তথ্যটা ছিল আমাদের এ ও বি দুটি ক্রমিক জোড় সংখ্যা, আমরা দুইটা জোড় সংখ্যা লিখি।
2 আর হচ্ছে মনে করো 4। তো আমরা a সমান সমান মনে করো a সমান সমান আমি ধরলাম হচ্ছে 2, ঠিক আছে, আর b সমান সমান আমি ধরলাম হচ্ছে 4, ঠিক আছে, 4 ধরলাম, যেহেতু জোড় সংখ্যার কথা বলছে। তাহলে বলছে কি a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সাথে নিচের কোনটি যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো দেখো এটাকে যদি আমরা a স্কোয়ার দিই, a স্কোয়ার যোগ হচ্ছে এটাকে হচ্ছে b স্কোয়ার দিলাম আমরা b স্কোয়ার, ঠিক আছে। তাহলে এবার দেখো a স্কোয়ার যখন দিলাম তাহলে এখানে কি হবে, এখানে হচ্ছে 4 হবে, তাই না, 4। তারপরে দেখো এখানে আমরা কত পাবো, 4 4 16 পাবো, এখানে পাবো হচ্ছে আমরা 16, কত পাবো 16। তাহলে a সমান সমান আমরা পেলাম হচ্ছে 4 আর এখানে b সমান সমান আমরা পেলাম হচ্ছে 16। আচ্ছা, তাহলে এবার আমরা যেটাকে যোগ করি, যেহেতু যোগ করার কথা বলছে, যোগ করি, তাহলে দেখো আমরা পাই হচ্ছে 4 আর 16 দিয়ে আমরা যোগ করি, তাহলে আমরা পাই হচ্ছে কত 20। দেখো 20 কিন্তু একটা আমাদেরকে বলছে পূর্ণবর্গ সংখ্যা হইতে হবে, তাহলে 20 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা না, কখনোই সম্ভব না। 20 কি পূর্ণবর্গ সংখ্যা? 20 কি বর্গ করা যাবে? যাবে না। তাহলে দেখো এবার আমরা কিন্তু এটার সাথে বলছে যে কত যোগ করলে, আচ্ছা ব্যাপারটা বুঝবো আমরা, কিন্তু এটা সমান সমান কিন্তু পেয়েছি এটা। এবার দেখো বিয়োগেরটা তো আসবেই না, এ বি সমান সমান 2, তুমি একটু খেয়াল করো আমি তোমাদেরকে বুঝাই। তো আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান পাইছি কত, এই 20, তাহলে 20, তাহলে আমি মনে করো আমি পাইলাম হচ্ছে a স্কোয়ার তারপরে প্লাস বি স্কোয়ার তারপরে হচ্ছে মাইনাস এ বি। আমি প্রথমটা দিয়ে দেখাই, মাইনাস দিয়ে দেখালাম, আমি মাইনাস দিয়ে দেখাচ্ছি, তো মাইনাস এ বি। এবার দেখো এ বি হচ্ছে কি, তো আমি যদি তোমাদেরকে একটু দেখাই, আমরা এইটার সমান কিন্তু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সমান আমরা 20 পেয়েছি, কত বেশি 20 পেয়েছি। তারপর হচ্ছে মাইনাস, দেখো a এবং b অর্থাৎ 2 এবং 4, তাহলে 2 এটা গুণ অবস্থায় আছে, তাহলে 2 দুগুণে 4 দুগুণে 8, দেখো 8 যদি আমরা এখানে লিখি তাহলে 20 থেকে যদি 8 চলে যায় তাহলে থাকা হচ্ছে 16, 20 থেকে যদি 8 চলে যায় তাহলে থাকা হচ্ছে 12, তাহলে এখানে আমরা পাই হচ্ছে 12, 12 একটা পূর্ণ সংখ্যা না, ঠিক আছে, মানে 12 এটা আমরা হবেই না। তারপর বলছে এ বি যদি তুমি যোগ করো, 8 যদি 20 এর সাথে যোগ করে দাও, হ্যাঁ, তাহলে যেহেতু যোগের আছে, এটা যোগের আছে, তাহলে যদি তুমি যোগ করে দাও তাহলে কিন্তু 28 হবে, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা না। তাহলে দেখো এবার যদি 2ab তুমি যোগ করো, এবার একটু খেয়াল করো এই জায়গাতে, আমরা এখানে পেয়েছি কত, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সমান পেয়েছি হচ্ছে আমরা 20, কত পেয়েছি 20। আচ্ছা 20 যেহেতু পেয়েছি, এবার আমরা কিন্তু এ বি সমান পেয়েছি হচ্ছে 8, 8-এর সাথে তুমি 2 গুণ করো, যেহেতু এ বি সমান আমরা কত পেয়েছি 8 পেয়েছি, এই 8 পেয়েছি, আমি তোমাকে একটু দিকে আরো করে দেখাই, এ বি সমান কিন্তু আমরা 8 পেয়েছি। এবার 8-এর সাথে তুমি এই যে এ বি সমান আমরা পেয়েছি কত 8, 8-এর সাথে তুমি 2 গুণ করো, তাহলে কত 8 দুগুণে 16, তাহলে এবার যোগ 16 দাও 20-এর সাথে, তাহলে কত হয়, 20-এর সাথে যদি 16 দেয় তাহলে 20 আর 16 হচ্ছে 36। দেখো 36 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ আমরা এটাকে রুট ওভার 2 করি, তাহলে আমরা পাই হচ্ছে 6, ঠিক আছে, 6 6 36, তাহলে এটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে বোঝা গেল কি আমাদের গ নাম্বারটা হচ্ছে সঠিক। যদি তুমি এখানে 4 দাও, যদি 4 এবি দাও তাহলে কিন্তু হবে না। কিভাবে হবে না দেখো, তো আমি প্রমাণটাও দেখাই দিচ্ছি। তো আমরা কিন্তু তখন এবির মান কত পেয়েছি 8, তো আমি এখানে নিয়ে হচ্ছে 20, মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কিন্তু আমরা 20 পেয়েছি, এটার মান কিন্তু আমরা 20 পেয়েছি, তাই আমরা 20 নিয়েছি। তারপরে প্লাস হচ্ছে এবির মান পেয়েছি কত আমরা 8। এবার 8-এর সাথে তুমি, যেহেতু এবির মান আমরা 8 পেয়েছি, 8-এর সাথে তুমি 4 গুণ করো, তাহলে কত 4-টা 32, এখানে আমরা পাইলাম হচ্ছে 32, কত পাইলাম 32। তো এবার দেখো 20-এর সাথে যদি তুমি 32 যোগ করো তাহলে পাবা হচ্ছে 52, কত পাবা 52, 52 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা না, তাহলে বোঝা গেল এটাও সঠিক না, এটাও সঠিক না, এটাও সঠিক না। তাহলে আমাদের সঠিক হচ্ছে গ নাম্বার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার এই যে অঙ্কগুলো আমি তোমাদেরকে করাই দিলাম, এই জায়গাতে ব্যাখ্যাটার দিকে একটু খেয়াল করো, আমি এই জন্য লিখছি যে আমরা জানি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এবার a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার যদি হয়, ব্যাপারটা বুঝো কিন্তু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এটা কিন্তু একটা সূত্র, আমরা যখন দেখলাম যে এটা আমাদের সঠিক, এটা আমাদের সঠিক, তাহলে আমরা প্রথমে এখানে পাইলাম কত a স্কোয়ার, একটু ভালো করে ব্যাপারটা লিখি একটু, দেখো a স্কোয়ার আমাদের প্রশ্নের মধ্যে আছে a স্কোয়ার, তারপর যোগ করলাম আমরা, যেহেতু যোগ করার কথা বলছে এখানে, তাহলে আমরা লিখবো প্লাস, কত যোগ করতে হবে, এটা আমরা সঠিকটা পাইছি এটা, তাহলে আমরা 2ab যোগ করব 2ab, তারপর হচ্ছে প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এইবার দেখো এটা আমি সরাসরি এটা সূত্র আকারে সাজাইছি, তুমি চাইলে কিন্তু এই প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab লিখতে পারো, কোনো অসুবিধা নেই, তোমরা চাইলে এটা এভাবে লিখতে পারো যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস
2ab। অতএব এটাকে সাজায় আমি কিন্তু এটা এই জায়গাতে লিখছি, সাজায় লিখছি আমি এই জায়গাটাতে। তাহলে দেখো এবার এটা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা কিন্তু একটা সূত্র, আমরা জানি a প্লাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ac প্লাস b স্কয়ার। তাহলে দেখো এই a প্লাস b হোল স্কয়ার, তাহলে a প্লাস b তার হোল স্কয়ার। অতএব দেখো এটা কিন্তু একটা পূর্ণবর্গ, আমরা তাই দেখে এই জায়গাতে দেখাইছিলাম যে এটা কিন্তু একটা পূর্ণবর্গ। তো এই জায়গাতে আমি একটু প্রমাণ করে দিই, a প্লাস b যদি আমরা যোগ করি, একটু খেয়াল করো, এখানে আমরা বলছি এটা একটা পূর্ণবর্গ, কীভাবে সেটা একটু আমি প্রমাণ করে দিই। এদিকে খেয়াল করো এই জায়গাতে, তাহলে a এর মান কত, a এর মান কত, a এর মান হচ্ছে মনে করো আমি ধরছিলাম 2, যেহেতু b জোড় সংখ্যা 2, যোগ দিব, b এর মান কত ধরছিলাম 4, b এর মান কত ধরছিলাম, দেখো a এর মান হচ্ছে 2 ধরছিলাম আর b এর মান 4 ধরছিলাম, আমি এখানে কিন্তু 4 লিখবো, তারপর এটাকে হোল স্কয়ার দিব, হোল স্কয়ার দেই, তারপরে দেখো 2 আর 4 হচ্ছে কত, 2 আর 4 হচ্ছে 6, এই 6কে যদি তুমি স্কয়ার করো তাহলে কত হয়, 6 6 36 হয়, কত হয়, 6 6 36 হয়। দেখো এখানে কিন্তু আমি 36 পেয়েছিলাম এই জায়গাটাতে, অতএব 36কে যদি তুমি বর্গ করো তাহলে আমরা পাবো হচ্ছে 6, অতএব এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। আশা করি তোমাদেরকে আমি আমার মন থেকে যতটুকু দেওয়া দরকার আমি এতটুকু দেওয়ার চেষ্টা করেছি। তো আমি আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতেও পেরেছো। যদি তোমরা কেউ না বুঝে থাকো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।